সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাসের যে শিরোনাম সেটা হচ্ছে রেফারেন্স সেবার আধুনিক ধরন ও তথ্য সেবা, অর্থাৎ মডার্ন ফর্মস অফ রেফারেন্স সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস। আমরা একটু যদি স্লাইডের দিকে যাই, রেফারেন্স সেবার আধুনিক ধরন এবং তথ্য সেবা বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এখানে বোঝানো হচ্ছে যে স্যামুয়েল গ্রিন মেলভিল ডিউই হাতে রেফারেন্স সেবার গোড়াপত্তনের প্রায় ১.৫ শতাব্দী অতিবাহিত হয়েছে। চিন্তা করা যায় ১.৫ শতাব্দী অতিবাহিত হয়েছে। তথ্য প্রযুক্তির অগ্রগতি, পাঠকের চাহিদার পরিবর্তন এবং যুগের প্রভাবে রেফারেন্স সেবার নানা ধরনের মোড় পরিবর্তন হয়েছে। ফলে রেফারেন্স সেবায় বৈচিত্র্য এসেছে এবং সময়ের বিবর্তনে এ সেবার ভিন্ন ভিন্ন ধরনের উদ্ভব ঘটেছে। তো এটা একদিনে হয়নি, এই উদ্ভবগুলো টেকনোলজিক্যাল উদ্ভব আছে, আরো মানুষের চিন্তাধারার যে পরিবর্তন সেগুলো আছে। তো যাই হোক, এর মধ্যে প্রথাগত যেমন আছে তেমনি আছে একেবারে সাম্প্রতিক সময়ে উদ্ভাবিত নতুন ধরনের সেবা। তো আমরা সেই সেবাগুলো সম্পর্কে একটু আলোচনা করব, যে রেফারেন্স সেবার আধুনিক ধরন এবং তথ্য সেবার মধ্যে কোন কোন জিনিসগুলো অন্তর্ভুক্ত আছে। সেই রেফারেন্স সেবার বিবরণ দিতে গিয়ে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই এখানে মোট ৯টা আছে। সেই ৯টা আমি একটু একটা একটা করে বলে তারপরে একটু আলোচনা করছি। প্রথমটা হচ্ছে পাঠক সেবা, পাঠক পরামর্শ সেবা। তারপরটা হচ্ছে রেডি রেফারেন্স। তারপরটা হচ্ছে গবেষণা পরামর্শ দান। তারপরটা হচ্ছে বিষয় বিশেষজ্ঞ। ৫ নম্বরে হচ্ছে গ্রন্থ পঞ্জীগত যাচাই কাজ ও উদ্ধৃতি। ৬ নম্বরে আমরা বলছি আন্তঃগ্রন্থাগার ধার ও নথি সরবরাহ। ৭ নম্বরে বলছি নির্দেশনা। ৮ নম্বরে বলছি সাক্ষরতা কর্মসূচি। ৯ নম্বরে বলছি দূরবর্তী সেবা এবং বিপণন। যদি একটু আলোচনা করি সংক্ষেপে, প্রথমটাকে আমরা বলছি পাঠক পরামর্শ সেবা। এটা বলতে আমরা আসলে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে পাঠক পরামর্শ সেবার পরিধি মূলত গ্রন্থাগার ব্যবহারকারীদের কাছে তথ্য উৎস নির্দেশের মধ্যে সীমাবদ্ধ। জন রাইটস এ সেবা সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে পাঠক পরামর্শদাতা পাঠকের পাঠ আগ্রহের উপর ভিত্তি করে সুনির্দিষ্ট শিরোনাম বা লেখকের নাম সুপারিশ করেন এবং প্রয়োজন অনুসারে সুপারিশকৃত শিরোনামের তালিকাও প্রস্তুত করেন। এটি পাঠক পরামর্শদাতার সাধারণ পরিচালিত ইমেজ হলেও তার কাজের পরিধি আসলে আরো বিস্তৃত। পাঠকের চাহিদা ও নিজের দক্ষতার উপর ভিত্তি করে গ্রন্থাগারিক সেরা উৎসটি নির্বাচন করেন। সেটি বই, ডেটাবেস বা ওয়েবসাইট যাই হোক না কেন। কাজে বলা যায়, যখন কোনো গণগ্রন্থাগারিক এক লেখকের পরিবর্তে অন্য লেখকের বই, কোনো শিক্ষায়তন গ্রন্থাগারিক এক ডাটাবেজের পরিবর্তে অন্য ডাটাবেজ এবং কোনো বিশেষ গ্রন্থাগারিক এক সাময়িকীর পরিবর্তে অন্য সাময়িকী সুপারিশ করেন, তারা সবাই আসলে পাঠক পরামর্শ সেবাই প্রদান করে থাকেন। তারপরে ২ নম্বরে আমরা বলছি রেডি রেফারেন্স। রেডি রেফারেন্স বলতে আমরা বোঝাচ্ছি যে যেটাকে আমরা বলি তাৎক্ষণিক রেফারেন্স সেবা। এটা বলতে সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে সংক্ষিপ্ত তথ্যভিত্তিক উত্তর দানকেই বোঝায়। এক কথায় যদি আমরা বলি তাহলে বলতে হয় যে সংক্ষিপ্ত তথ্যভিত্তিক উত্তর দানটাই হচ্ছে রেডি রেফারেন্স। কারণ আমরা গত ক্লাসে রেডি এবং লং রেঞ্জের কথা বলতে গিয়ে বলেছিলাম যে কয়েক মিনিট থেকে সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে হতে হবে রেডি। আর লং রেঞ্জের কথা বলছিলাম যে আধা ঘন্টার চেয়ে বেশি, দিন, সপ্তাহ এরকম লাগতে পারে। এসব প্রশ্নের উত্তরকে যথার্থ বা অযথার্থ এই দুই অভিধায় আখ্যায়িত করা যেতে পারে। রেডি রেফারেন্স প্রশ্নের উদাহরণ হতে পারে এমন যে রাঙ্গামাটি জেলার জনসংখ্যা কত? ২০১৩ সালে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের পরিমাণ কত ছিল? নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেছিলেন কে? বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? কোভিড-19 বা এটার পূর্ণ রূপ কি? মানে এক সহজ জিনিসের কি, এক কথায় করে আমরা যেটাকে বলি, বা করোনার উৎপত্তি স্থল কোথায়, এরকম প্রশ্নগুলো।
রেডি রেফারেন্স প্রশ্নের উত্তর দান রেফারেন্স গ্রন্থাগারিকের নিয়মিত এবং সবচেয়ে সাধারণ কাজ। বস্তুতপক্ষে জনসাধারণের মধ্যে রেফারেন্স গ্রন্থাগারিকের সবচেয়ে প্রচলিত ইমেজই হচ্ছে রেডি রেফারেন্স প্রশ্নের উত্তরদাতারা। তবে মনে রাখতে হবে এটি কখনোই রেফারেন্স সেবার মৌলিক কাজ ছিল না এবং রেফারেন্স গ্রন্থাগারিকের কর্মতালিকাও এর ভূমিকা দিন দিন কমে আসছে। অতীতে রেফারেন্স গ্রন্থাগারিককে এ ধরনের সেবা বেশি দিতে হতো, কারণ এগুলোর উত্তর দেওয়ার জন্য যেসব উৎস প্রয়োজন সেগুলো পাঠকের কাছে নয় গ্রন্থাগারেই বেশি থাকতো। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ আমরা তাকে WWW বলি আর কি, এটার উদ্ভব এবং ইয়াহু, গুগল এরকম পপুলার যে সার্চ ইঞ্জিনস গুলো আসলো, এগুলো আবির্ভাবের কারণে পাঠক এবং নিজেরাই যেন আমরা কিন্তু যে কোনো ধরনের সমস্যায় পড়লে আমরা কি করি, গুগলে সার্চ দিলেই কিন্তু তার একটা সমাধান আমরা পেয়ে যাই, এসব প্রশ্ন উত্তর খুঁজে নিতে পারি আমরা। ফলে রেডি রেফারেন্সের জন্য গ্রন্থাগার কর্মীর উপর নির্ভরশীলতা অনেকটাই কমে গেছে। শিক্ষায়তন বা বিশেষ গ্রন্থাগারের তুলনায় গণগ্রন্থাগারে এখন রেডি রেফারেন্স সেবা বেশি দেওয়া হয়। ফলে সামগ্রিকভাবে সব ধরনের গ্রন্থাগারেই রেডি রেফারেন্স সেবার প্রচলন আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। 3 নম্বরে আমরা বলেছি গবেষণা পরামর্শ দান। তো গবেষণা পরামর্শ দান বলতে আমরা কি বোঝাচ্ছি, যেটাকে আমরা রিসার্চ কাউন্সিলিং বলে থাকি। সেটা হচ্ছে পাঠকের গবেষণা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেয়া রেফারেন্স সেবার একটি অতি প্রচলিত ধরন। তথ্য উৎস ও অনুসন্ধান পদের ব্যাপারে পরামর্শ দান ও গবেষণায় প্রয়োজনীয় বিভিন্ন উপাদানের অবস্থান নির্দেশ করেন গ্রন্থাগারিক। এ ধরনের প্রশ্নের কোনো সংক্ষিপ্ত বা তথ্যমূলক উত্তর থাকে না, বরং এগুলোর সম্ভাব্য উত্তর নানা রকম হতে পারে, যা নির্ভর করে গবেষকের চাহিদা ও আগ্রহের উপর। গবেষণা সংক্রান্ত প্রশ্নের কয়েকটি উদাহরণ এরকম হতে পারে যে বাংলাদেশের চাকমা জনগোষ্ঠীর রাঙ্গামাটি অঞ্চলে সংখ্যাধিক্যের কারণটা কি, কেন চাকমা জনগোষ্ঠীকে আমরা রাঙ্গামাটি অঞ্চলে বেশি দেখতে পাই কেন। তারপরে এরকম হতে পারে যে গত 10 বছরে বাংলাদেশে দেশজ উৎপাদন বা জিএনপির মৌলিক প্রবণতা আসলে কি, নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রের মনস্তাত্ত্বিক বিবর্তনের স্বরূপটা আসলে কি ছিল, প্রতিষ্ঠার পর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিভাবে বৈশ্বিক স্বাস্থ্য সেবার উন্নয়নে ভূমিকা রেখেছে, ইত্যাদি ইত্যাদি। এসব উদাহরণের প্রতিটি পূর্ববর্তী অনুচ্ছেদে প্রদত্ত রেডি রেফারেন্স প্রশ্নের উদাহরণের সাথে সম্পৃক্ত। তবে বিষয়বস্তুগতভাবে অপেক্ষাকৃত জটিল গবেষণা প্রশ্নের ক্ষেত্রে সঠিক বা ভুল বলে রায় দেয়া যায় এমন কোনো একক উত্তর থাকে না। তার পরিবর্তে এর অনেকগুলো সম্ভাব্য দৃষ্টিভঙ্গি, অনুসন্ধান কৌশল ও তথ্য উৎস থাকতে পারে এবং প্রতিটি ভিন্ন ভিন্ন পথ নির্দেশনা দিতে পারে। মূলত শিক্ষায়তন এবং বিশেষ গ্রন্থাগারে গবেষণা পরামর্শ সেবার প্রচলন বেশি, তবে অধুনা অন্যান্য গ্রন্থাগারে এসবের প্রচলন দিনে দিনে বাড়ছে। তারপরে 4 নম্বরে আমরা বলতেছি বিষয় বিশেষজ্ঞ, অর্থাৎ যাকে আমরা বলি সাবজেক্ট স্পেশালিস্ট। বড় আকারের গ্রন্থাগারগুলোতে নির্দিষ্ট বিষয় বা জ্ঞানের কোনো নির্দিষ্ট শাখায় বিশেষজ্ঞ হিসেবে গ্রন্থাগারিক নিয়োগ দেওয়া হয়। এসব গ্রন্থাগারিক ওই বিষয়ের গবেষণা আত্মনিয়োগ করেন। তারা ওই বিষয় বা জ্ঞানের ওই শাখায় তথ্য সামগ্রী সংগ্রহ এবং বিশেষায়িত গবেষণা পাঠকদের সহায়তা প্রদান করেন। এসব বিষয়ে বিষয় বিশেষজ্ঞ বা বিশেষায়িত গ্রন্থাগারিকে দেখা গেলেও বিশেষায়িত জ্ঞানের প্রয়োজন আছে বলে সাধারণভাবে মনে করা হয়। এ ধরনের গ্রন্থাগারিকদের বেশি দেখা যায়, যেমন আইন, চিকিৎসা, সাধারণ বিজ্ঞান, ব্যবসা ইত্যাদি। বিষয় বিশেষজ্ঞরা প্রায় সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারী হন। এরা সাধারণত গবেষকদের সঙ্গে কাজ করেন এবং জটিল সব গবেষণা সমস্যার সমাধানে অনেক বড় ভূমিকা রাখেন। শিক্ষায়তন গ্রন্থাগার, বৃহৎ গ্রন্থাগার ও বিশেষ গ্রন্থাগার সাধারণ বিষয় বিশেষজ্ঞদের কাজ বা এখানে তারা কাজ করে থাকেন। তারপরে 5 নম্বরে গ্রন্থপঞ্জীগত যাচাই, কাজ এবং উদ্ধৃতি, অর্থাৎ বিবলিওগ্রাফিক ভেরিফিকেশন এন্ড সাইটেশন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বিভিন্ন তথ্য উৎসের উদ্ধৃতি বা তথ্যসূত্র পাঠ চিহ্নিত এবং ব্যাখ্যা বিশ্লেষণ করার কাজকেই গ্রন্থপঞ্জীগত যাচাই কাজ বলা হয়। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে বই, সাময়িকী, অভিসন্দর, ওয়েব পেজ, পাণ্ডুলিপি বা যে কোনো ধরনের প্রকাশনা এ ধরনের তথ্য উৎস বলে বিবেচিত হতে পারে। গ্রন্থপঞ্জীগত বৈশিষ্ট্য যাচাইয়ের সময় গ্রন্থাগারিক সাধারণত ওই প্রকাশনার উদ্ধৃতি আছে এমন রেফারেন্স উৎস খুঁজে বের করেন, ভুল ত্রুটি সংশোধন করেন এবং ওই তথ্যটি কোথায় পাওয়া যেতে পারে সে ব্যাপারে কিন্তু তিনি সিদ্ধান্ত নেন। তথ্যের প্রকৃতি ক্রমশই জটিলতার হাতে থাকায় রেফারেন্স গ্রন্থাগারিকদের অন্যতম প্রধান কাজ হচ্ছে পরিণত গ্রন্থপঞ্জীগত যাচাই করা। এটি আন্তঃগ্রন্থাগার ধার কাজে নিয়োজিত গ্রন্থাগারিকদের প্রধান দায়িত্ব, যাদের যাবতীয় কর্মকাণ্ডের ভিত্তি হচ্ছে সাইটেশন বা উদ্ধৃতি।
কাজে উদ্ধৃতি ও তথ্যসূত্র প্রদানের ক্ষেত্রে উন্নত মান বজায় রাখার ব্যাপারে ও রেফারেন্স গ্রন্থাগারিকের ভূমিকা অনেক অনেক বেশি। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। 6 নম্বরে হচ্ছে আন্তঃগ্রন্থাগার ধার এবং নথি সরবরাহ, অর্থাৎ ইন্টার লাইব্রেরি লোন এন্ড ডকুমেন্ট ডেলিভারি 6 নম্বরে আছে। একাধিক গ্রন্থাগারের মধ্যে উপকরণ বিনিময় ও ভাগাভাগির একটি প্রক্রিয়া হচ্ছে আন্তঃগ্রন্থাগার ধার। এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারী গ্রন্থাগারগুলো নির্দিষ্ট সময়ের জন্য কোনো একটা সামগ্রী অন্য গ্রন্থাগারকে ধার দিতে পারে, অথবা মূল সামগ্রীর একটি অনুলিপি তৈরি করেও অন্য গ্রন্থাগারকে ধার দিতে পারে। সব ধরনের গ্রন্থাগারেই এটি একটি প্রচলিত সেবা, কারণ এর মাধ্যমে পাঠকরা নিজের গ্রন্থাগারের বাইরেও অন্যান্য গ্রন্থাগারের সেবা পেতে পারে। অনেক গ্রন্থাগার কনসোর্টিয়াম গঠনের মাধ্যমে ঠিক করে নেয় কোন কোন সামগ্রী ধার দেয়া বা অনুলিপি তৈরি করা যাবে। নির্দিষ্ট কোড ও কপিরাইট গাইড অনুসরণ করে গ্রন্থাগারগুলো নিয়মিতভাবে নিজেদের মধ্যে সামগ্রী আদান প্রদান করে আসছে। কারণ এখানে যেহেতু কপিরাইটের একটা ব্যাপার আছে, আমরা চাইলে একটা বই ইচ্ছে মতো ফটোকপি করে সবাইকে দেবো, এটা আমরা করতে পারি না। আমাদেরকে যে স্ট্যান্ডার্ড আছে কপিরাইট রুলস, সেটা আমাদের অবশ্যই মেনে চলতে হবে। তারপরে আমরা বলছি 7 নম্বরে নির্দেশনা, অর্থাৎ এখানে নির্দেশনা কি, ইনস্ট্রাকশন হচ্ছে যে স্যামুয়েল গ্রিন রেফারেন্স গ্রন্থাগারিকের কাজের যে তালিকা দিয়েছেন তার মধ্যে গ্রন্থাগার ব্যবহারের নির্দেশনাই ছিল প্রধান কাজ। 21 শতকে এসেও নির্দেশনা দান তাদের কর্মতালিকার অন্যতম প্রধান কাজ হিসেবে টিকে আছে। আবার এখানে নির্দেশনা আবার দুই ধরনের হতে পারে, একটা হতে পারে প্রত্যক্ষ, একটা পরোক্ষ, ডিরেক্ট এবং ইনডাইরেক্ট। আমি ডিরেক্ট নির্দেশনা বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেক নির্দেশনা দানের ক্ষেত্রে গ্রন্থাগারিক সরাসরি পাঠকের সঙ্গে যোগাযোগ করেন এবং যে কোনো একটি মাধ্যম ব্যবহার করে নির্দেশনা দিতে পারেন। এটি হতে পারে এক সঙ্গে এক, অর্থাৎ 1-on-1 পরিস্থিতিতে, যেখানে গ্রন্থাগারিক এবং পাঠক একই সঙ্গে কাজ করেন এবং এরই মাধ্যমে গ্রন্থাগারিক পাঠককে শিক্ষা দেন। এটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গঠিত দলের আবহ, অর্থাৎ ভলান্টারি গ্রুপ এনভায়রনমেন্ট আমরা বলে থাকি, এটাকে সৃষ্টি করা যেতে পারে, যেখানে কর্মশালা বা ক্লাসের মাধ্যমে পাঠকদের কি করা হয় যে সাধারণ বা নির্দিষ্ট যে দক্ষতা সেটা শেখানো হয়। আবার এটি হতে পারে কোনো কোর্সের আওতায় বাধ্যতামূলক একটি কর্মকাণ্ড, যেখানে গ্রন্থাগারিক সকল শিক্ষার্থীকে গ্রন্থাগার সম্পদের ব্যবহার শিখাবেন। শিক্ষায়তনের গ্রন্থাগার এই ধরনের চর্চাটা আমরা বেশি দেখতে পারি, কারণ একাডেমিক যে লাইব্রেরি গুলো আছে সেখানে যখন নতুন করে স্টুডেন্টরা ভর্তি হয় তখন তাদেরকে একটা ওরিয়েন্টেশন দেওয়া হয় সরাসরি প্রত্যক্ষ নির্দেশনের মাধ্যমে। তাতে কি হয়, তাতে তারা সবকিছু হাতে কলমে দেখতে পায়, শিখতে পায় এবং তাদের একাডেমিক লাইফের শুরুতেই তারা সেটা শেখার কারণে শিক্ষা জীবনটাকে আরো ভালোভাবে ত্বরান্বিত করতে পারে। আরেকটাকে বললাম যে পরোক্ষ নির্দেশনা, অর্থাৎ পরোক্ষ নির্দেশনার ক্ষেত্রে গ্রন্থাগারিক সরাসরি পাঠকের সঙ্গে যোগাযোগ না করে বিশেষ উপকরণ ব্যবহার করেন। সাধারণ কোনো সমস্যার সমাধানে পাঠককে সহায়তা করার জন্য তিনি লিখিত নির্দেশনা দিতে পারেন, যা অনুসরণ করে পাঠক তার সমস্যা সমাধানের পথ এগিয়ে নিয়ে যান। কোনো নির্দেশনা নির্দিষ্ট কোনো বিষয়ে লেখা হয়, যেমন কিভাবে ক্যাটালগ বা ডাটাবেস ব্যবহার করতে হবে, কোন উৎস থেকে তথ্য সংগ্রহ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আবার নির্দিষ্ট কোনো বিষয়ের উপর নির্দেশনা তৈরি করা যেতে পারে, যেমন সঙ্গীত বা শিল্পকলার উপর যাবতীয় উপকরণগুলোর একটি গ্রন্থপঞ্জি বা ওয়েব পেজ। এসব নির্দেশনা বা গাইড মুদ্রিত বা ইলেকট্রনিক উভয় আকারই থাকতে পারে, যেগুলোকে নির্দিষ্ট সময় পরপর হালনাগাদ করতে হয়। পাঠকের চাহিদা আগেভাগে অনুমান করে পরোক্ষ নির্দেশনা দেওয়া হয়। এই জন্য নির্দেশনাকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হলো প্রত্যক্ষ, একটা পরোক্ষ, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। তারপর 8 নম্বরে আছে সাক্ষরতা কর্মসূচি। লিটারেসি প্রোগ্রাম হচ্ছে যে আধুনিক গ্রন্থাগার গণসাক্ষরতা ও বয়স্ক সাক্ষরতা কর্মকাণ্ডে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষদের তথ্য ও জ্ঞান সম্পদ প্রদানের পাশাপাশি শিক্ষামূলক নানা কাজও পরিচালনা করে আসছে গ্রন্থাগারগুলো। বর্তমানে অনেক গ্রন্থাগার তাদের রেফারেন্স বিভাগের মাধ্যমে সাক্ষরতা কর্মসূচি পরিচালনা করছে। সমাজের যেসব মানুষ প্রচলিত কোনো মাধ্যমে সাক্ষরতা অর্জন করতে পারেনি তাদের প্রয়োজন মেটানোর জন্যই এ ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়। সাধারণত এসব কর্মসূচির মূল লক্ষ্য থাকে যে বিদ্যালয় পর্যায়ে শিক্ষা লাভে ব্যর্থ হয়েছেন এমন বয়স্ক মানুষেরা, আবার অভিলাষী মানুষ বা দেশের প্রধান ভাষা বা যাদের মাতৃভাষা নয় এমন লোকদের জন্য এ ধরনের কর্মসূচি কিন্তু পরিচালিত হয়ে আসছে। গণগ্রন্থাগারের সাক্ষরতা কর্মসূচির পরিচালনটা আমরা একটু বেশি দেখতে পাই, যেহেতু এটা গণমানুষের বিশ্ববিদ্যালয়, তাই এরা বেশি এটা নিয়ে কাজ করে থাকে। সর্বস্তরের মানুষকে শিক্ষিত করার ব্যাপারে গণগ্রন্থাগারের যে ঐতিহাসিক ভূমিকা আছে এই কর্মসূচি তারই কিন্তু একটা অংশ। তারপরে 9 নম্বরে আমরা বলছি দূরবর্তী সেবা এবং বিপণন, আউটরিচ এন্ড মার্কেটিং। এটা জনসংযোগ আধুনিক গ্রন্থাগারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, অর্থাৎ পাবলিক রিলেশন আমরা এটাকে বলে থাকি।
স্যামুয়েল গ্রিন গ্রন্থাগারিকদের সঙ্গে পাঠকদের সরাসরি যোগাযোগের উপর উপলব্ধি করতে পেরেছিলেন, উনি গুরুত্বটা আসলে বুঝতে পেরেছিলেন। তখন থেকে আজ পর্যন্ত পাঠক গ্রন্থাগারিক প্রত্যক্ষ যোগাযোগ রেফারেন্স একটি অপরিবর্তনীয় প্রতীক হিসেবে টিকে আছে। যে আধুনিক রেফারেন্স গ্রন্থাগারিকরা পাঠকের গ্রন্থাগারে আসার অপেক্ষায় বসে থাকেন না, বরং পাঠক যাতে স্বপ্রণোদিত হয়ে গ্রন্থাগারে সেবা নিতে আগ্রহী হন সেজন্য নানা রকম কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন। অনেক শিক্ষায়তন গ্রন্থাগার, গণগ্রন্থাগার এমন কর্মী আছেন যাদের কাজ হচ্ছে সমাজের নির্দিষ্ট জনগোষ্ঠীর সাথে কাজ করা, তারা গ্রন্থাগারে ব্যবহারে আগ্রহী হন। আবার শিক্ষায়তন গ্রন্থাগারে নির্দিষ্ট বিভাগ বা বিষয় বা নির্দিষ্ট ব্যবহারকারী, যেমন শিক্ষক বা স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে এমন কর্মসূচি হাতে নিতে পারে। গণগ্রন্থাগারে দূরবর্তী সেবার প্রচলনটা একটু বেশি। দূরবর্তী স্থানে বসবাসকারী মানুষ, বিশেষ বয়স শ্রেণীর মানুষ বা সমাজের যে সুবিধাবঞ্চিত মানুষ এ ধরনের কর্মসূচি হাতে নেয় গণগ্রন্থাগারগুলো। গণগ্রন্থাগারগুলোতে এই ধরনের কর্মসূচির প্রচলনটা ক্রমশ বাড়ছে এবং এগুলো বাস্তবায়নের দায়িত্ব মূলত রেফারেন্স বিভাগের হাতেই ন্যস্ত থাকে। তথ্যের অর্থনৈতিক গুরুত্ব বৃদ্ধির পাশাপাশি অনেক গ্রন্থাগার তথ্য বিপণন যাকে আমরা ইনফরমেশন মার্কেটিং বলে থাকি সেটা কাজে কিন্তু আজকাল নিজেকে সম্পৃক্ত করছে। নানা রকম তথ্য পণ্য তৈরি এবং সেগুলো বিপণন কাজে গ্রন্থাগারের রেফারেন্স বিভাগের মূল দায়িত্বই কিন্তু পালন করে থাকে। তাহলে এই হলো আমার যে রেফারেন্স সেবার আধুনিক ধরন এবং তথ্য সেবার 9টি ধাপ। এবার আমরা রেফারেন্স এবং তথ্য সেবার বিভিন্ন মডেল নিয়ে একটু আলোচনা করব। রেফারেন্স সেবার মডেল অর্থাৎ মডেলস অফ রেফারেন্স সার্ভিস, অর্থাৎ আমরা গ্রন্থাগারে যেসব সেবা দেব তার মডেলগুলো কি হতে পারে। মানে বলতে চাচ্ছি পাঠক এবং গ্রন্থাগারিকের মধ্যে সরাসরি যে মিথস্ক্রিয়া বা যোগাযোগ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি কিন্তু রেফারেন্স সেবার মূল ভিত্তি। অর্থাৎ পাঠক এবং গ্রন্থাগারিক তাদের মধ্যেই যে সম্পর্কটা, এটাই রেফারেন্স সেবার চাবিকাঠি। পাঠক গ্রন্থাগারিক মিথস্ক্রিয়া নানা প্রক্রিয়াতেই ঘটতে পারে। তো প্রতিটি প্রক্রিয়াকে রেফারেন্স সেবা দানের একটা মডেল হিসেবে যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাই এই যে নিচের মডেল কয়টা আমরা সবসময় দেখতে পাই। সেটা হচ্ছে রেফারেন্স ডেস্ক, ভ্রাম্যমান রেফারেন্স, স্তর ভিত্তিক রেফারেন্স সেবা, পূর্ব নির্ধারিত সাক্ষাতের মাধ্যমে রেফারেন্স, তারপরে আমরা বলছি দূরবর্তী পাঠকদের জন্য সেবা। তো আমি যদি একটু সংক্ষেপে বলি যে প্রথমটা হচ্ছে রেফারেন্স ডেস্ক। এটা নামটা শুনলেই কিন্তু আপনাদের বোঝার কথা যে এটা বলতে আসলে কি বোঝাইতে হচ্ছে। রেফারেন্স ডেস্ক অর্থাৎ এটি রেফারেন্স সেবার একটা প্রথাগত এবং অতি প্রচলিত একটা মডেল। এই মডেল রেফারেন্স গ্রন্থাগারের মধ্যে নির্দিষ্ট কোনো স্থানে ডেস্ক বা কাউন্টারের পিছনে অবস্থান করেন, যেটা আমরা সবসময় দেখে থাকি যে একটা লাইব্রেরি ঢুকলাম ওখানে রেফারেন্স ডেস্কে একজন গ্রন্থাগারিক বসে আছেন একটা কাউন্টারের পিছনে। ডেস্কটা এমন একটা স্থানে থাকবে যেটি পাঠকরা খুব সহজেই খুঁজে বের করতে পারেন। গ্রন্থাগারিক সচরাচর যেসব উপকরণ ব্যবহার করেন যেমন বই, নির্ঘণ্ট, কম্পিউটার ইত্যাদি তার হাতের নাগালেই থাকবে। পাঠক তার প্রশ্ন বা জিজ্ঞাসা নিয়ে ওই ডেস্কে আসবেন, গ্রন্থাগারিক ডেস্কে বসে পাঠকের প্রশ্নের উত্তর দেবেন বা উপযুক্ত রেফারেন্স উৎসের কাছে তাকে নিয়ে যাবেন। এই মডেলের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে রেফারেন্স প্রক্রিয়ার সূচনা করেন গ্রন্থাগারিক নয় বরং পাঠক। তাহলে এটা হলো রেফারেন্স ডেস্ক। এটা নিয়ে কোনো প্রশ্ন থাকার কথাই না, কারণ আমরা সবসময় একটা রেফারেন্স সেকশনে একজন ব্যক্তিকে দেখি একটা ডেস্কে উনি বসে থাকেন, সেটার কথাই মূলত বলছি। তারপরে 2 নম্বরটা আমরা বললাম যে ভ্রাম্যমান রেফারেন্স অর্থাৎ রোভিং রেফারেন্স বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি। এই মডেলের পাঠকদের অপেক্ষায় বসে না থেকে তাদেরকে সেবাদানের উদ্দেশ্যে সহোদ্যোগী হয়ে গ্রন্থাগারের বিভিন্ন অংশে ঘুরে বেড়ান গ্রন্থাগারিক। এই সুবিধা হচ্ছে যে জিজ্ঞাসু পাঠককে কষ্ট করে রেফারেন্স ডেস্কে আসতে হয় না, তিনি তার নিজের জায়গায় বসেই সেবা পেয়ে যান। তাছাড়া দ্বিধাগ্রস্ত এবং লাজুক পাঠকের জন্য এই সেবা অধিকতর উপযুক্ত। এটা ঠিক যে অনেক পাঠক থাকে যে তারা আসলে একজনের কাছে যে একটা জিনিস জিজ্ঞাসা করে জানতে চাইবে সেটাতে হয়তো লজ্জা বোধ করে, এরকম একটা ভাব থাকে যে উনি কি ভাববে এই জিনিসটা আমি জানি না, এরকম একটা। তো এরকম লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, যদি থাকেও তাহলে এইসব পাঠকদের জন্য এই ভ্রাম্যমান রেফারেন্সের সেবাটা তাদের জন্য সবসময় উন্মুক্ত। গ্রন্থাগারের ডেস্কে বা কাউন্টারে বসে সেবা দিলে কোনো কোনো পাঠক এ ধরনের মানসিক দূরত্ব বা প্রতিবন্ধকতা অনুভব করেন। এই পদ্ধতিতে যে সমস্যাটা থাকে না। এই পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে পাঠক নয় বরং গ্রন্থাগারিক রেফারেন্স প্রক্রিয়া সূচনা করেন। তবে এই সমস্যা হচ্ছে পাঠক অনেক সময় বুঝতে পারেন না যে সেবাদানের আগ্রহী ব্যক্তিটি আসলে গ্রন্থাগারিক কিনা। তাছাড়া যেসব পাঠক প্রশ্ন নিয়ে রেফারেন্স ডেস্কে যেতে চান তারাও বুঝতে পারেন না যে গ্রন্থাগারিকে পেতে হলে ঠিক কোথায় যেতে হবে। অনেক গ্রন্থাগারে রেফারেন্স ডেস্কের সম্পূরক হিসেবে রোভিং বা ভ্রাম্যমান রেফারেন্স মডেল ব্যবহৃত হয়। অর্থাৎ আগেরটার উল্টা, রেফারেন্স ডেস্কে পাঠক
ডেস্কে আসতো, আর ভ্রাম্যমাণ রেফারেন্স হচ্ছে রেফারেন্স লাইব্রেরিয়ান পাঠকের দ্বারে দ্বারে যাচ্ছে, জাস্ট এটাই। তারপরে বলা হচ্ছে স্তর ভিত্তিক রেফারেন্স সেবাটা কি, অর্থাৎ ট্রায়াড রেফারেন্স সার্ভিস বলতে আমরা কি বোঝাই। স্তর ভিত্তিক মডেলের বিভিন্ন পর্যায়ে দক্ষতা সম্পন্ন রেফারেন্স কর্মীরা পাঠকের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেন। এই মডেলের তথ্যগত ভিত্তি হচ্ছে এই যে এক এক কর্মী তার দক্ষতা এবং প্রশিক্ষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রশ্নের উত্তর দেবেন। ছাত্র, সহযোগী বা আধা পেশাদার, যাকে আমরা প্যারা প্রফেশনাল বলে থাকি, কর্মী গ্রন্থাগারের সঙ্গে সম্পর্কিত নির্দেশনামূলক বা মৌলিক প্রশ্ন, রেডি রেফারেন্স প্রশ্ন উত্তর দেবেন। ফলে তুলনামূলক জটিল ও গবেষণামূলক প্রশ্নের উত্তর জন্য রেফারেন্স গ্রন্থাগারিক আরো বেশি সময় পাবেন। কোনো ব্যবহারকারী জটিল কোনো প্রশ্ন নিয়ে রেফারেন্স ডেস্কে এলে তাকে দায়িত্বরত রেফারেন্স গ্রন্থাগারিকের কাছে পাঠিয়ে দেওয়া হয়, যিনি সাধারণ ভবনের অন্য কোনো স্থানে নিজ কার্যালয়ে বা নিরিবিলি কোনো জায়গায় বসেন। স্তরভিত্তিক সেবার একটা বড় সুবিধা হচ্ছে যে সাধারণ বা রুটিন প্রশ্নের উত্তর দিতে গিয়ে উচ্চ পর্যায়ের কর্মীদের মূল্যবান সময়ের অপচয় হয় না। তবে এই পদ্ধতি সমস্যা হচ্ছে অনেক ব্যবহারকারী প্রথম স্তরে যে সেবা পান তাতে সন্তুষ্ট হয়ে যান, ওখান থেকে যে নির্দেশনা দেওয়া হয় তা আর অনুসরণ করেন না। স্তরভিত্তিক রেফারেন্স সেবার এই মডেলকে ব্র্যান্ডেজ মডেলও বলা হয়। যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডেজ বিশ্ববিদ্যালয়ে প্রথম এই সেবাটা জনপ্রিয়তা পায়। স্তরভিত্তিক রেফারেন্স সেবার প্রচলন খুব একটা দেখা যায় না, বরং মূল শিক্ষায়তন গ্রন্থাগারগুলোই এই মডেলের ব্যবহারটা সবসময় করে থাকে। তারপরে আমরা বলছি যে পূর্ব নির্ধারিত সাক্ষাতের মাধ্যমে যে রেফারেন্স, অর্থাৎ রেফারেন্স সার্ভিস বাই অ্যাপয়েন্টমেন্ট। যেমন আমরা আমাদের দেশে ডাক্তারদের কাছে কিন্তু আমরা এখন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যেতেই পারি না, বিশেষ করে ঢাকা শহরে বা বিভাগীয় শহরগুলোতে আমরা দেখি আগে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, সময় দেয় বা সিরিয়াল নাম্বার দেয়, ওইভাবে যেতে হয়। ঠিক এটা এরকমই একটা ব্যাপার, যে পূর্ব নির্ধারিত সাক্ষাতের মাধ্যমে রেফারেন্স। স্তরভিত্তিক রেফারেন্স সেবার একটা বিশেষ সংক্রমণ হচ্ছে পূর্ব নির্ধারিত সাক্ষাৎ বা অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে প্রদত্ত রেফারেন্স সেবা। এই পদ্ধতিতে সেবা গ্রহণে আগ্রহী পাঠক গ্রন্থাগারিকের সঙ্গে সাক্ষাতের জন্য আগেভাগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন এবং নির্ধারিত সময় তার কার্যালয়ে উপস্থিত হয়ে সেবাটা উনি গ্রহণ করেন। এই পদ্ধতির সুবিধা হচ্ছে ওই পাঠক মোটামুটি দীর্ঘ একটি সময়ের জন্য গ্রন্থাগারিকের পূর্ণ মনোযোগ পান। তবে অসুবিধাও আছে, অনেক ব্যবহারকারী অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতে ইচ্ছুক নন, বরং নিজের ইচ্ছায় যেটুকু তথ্য জোগাড় করতে পারেন তা দিয়ে তিনি সন্তুষ্ট থাকেন। সাধারণত বিশেষ এবং গবেষণা গ্রন্থাগারে বিষয় বিশেষজ্ঞ সেবা গ্রহণের জন্য এই পদ্ধতিতে অনেক বেশি কার্যকরী এবং এটা ব্যবহৃত হয়ে আসছে। তারপরে আমরা সর্বশেষ বলছি দূরবর্তী পাঠকদের জন্য সেবা, অর্থাৎ যারা লাইব্রেরি থেকে অনেক দূরে অবস্থান করে এবং দেশের বাইরে হতে পারে বিভিন্ন জায়গায়, তাদের জন্য কি সেবা। রেফারেন্স সেবার উপরে উল্লেখিত মডেলগুলোর প্রতিটিরই একটি অভিন্ন বৈশিষ্ট্য, তা হলো সেবা গ্রহণের জন্য পাঠককে গ্রন্থাগার ভবনে সশরীরে আসতে হয়। আগেরকার দিনে এটাই ছিল স্বাভাবিক পন্থা। পাঠক যদি সশরীরে গ্রন্থাগারে যাওয়া এড়াতে চাইতেন তাহলে তার জন্য একমাত্র পথ ছিল গ্রন্থাগারিকের কাছে চিঠি লেখা। কিন্তু আধুনিক কালে টেলি যোগাযোগের বিপণে যে অভাবনীয় উন্নতি হয়েছে তাতে পাঠকরা যে কোনো স্থানে অবস্থান করে গ্রন্থাগারের প্রায় সব সেবাই পেতে পারেন। টেলিফোন, ইমেল, চ্যাট, ইনস্ট্যান্ট মেসেজিং বা সামাজিক যোগাযোগ উপকরণ ব্যবহার করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে রেফারেন্স গ্রন্থাগারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেবা গ্রহীতা। এ কারণে গ্রন্থাগারগুলো এসব প্রযুক্তির উপর নির্ভর করে নানা ধরনের বিশেষায়িত রেফারেন্স সেবা প্রদান করে আসছে। এই হলো আমাদের রেফারেন্স সেবার বিভিন্ন মডেল। আমরা এখানে মোট 5টা মডেলের কথা বললাম: রেফারেন্স ডেস্ক, ভ্রাম্যমাণ রেফারেন্স, স্তরভিত্তিক রেফারেন্স সেবা, পূর্ব নির্ধারিত সাক্ষাতের মাধ্যমে যে রেফারেন্স সেবা এবং দূরবর্তী পাঠকদের জন্য সেবা। এরপরে আমরা দেখব তথ্য সেবা নিয়ে একটু কথা বলবো, অর্থাৎ ইনফরমেশন সার্ভিস। গ্রন্থাগারের অবস্থা শরণার্থী কাল ধরেই, তবে তথ্য সেবা বলতে আমরা যা বুঝি তা মূলত বিংশ শতকের উদ্ভাবন। সমাজের অগ্রগতিতে তথ্যের যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটি বিংশ শতকের মধ্যভাগে বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির জীবনে নানাবিধ উদ্ভাবনের মাধ্যমে কিন্তু আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। অর্থাৎ তথ্য সেবা আমরা আজকাল সব জায়গা থেকেই পাচ্ছি, এমন কোনো জায়গা নাই যেখান থেকে আমরা তথ্য সেবা পাচ্ছি না। যেমন গ্রন্থাগারে ব্যবহারকারীদের নির্দিষ্ট প্রশ্ন, আগ্রহ, কাজ বা সমস্যার প্রেক্ষিতে তথ্য উৎস চিহ্নিত করে যে সেবা প্রদান করা হয় সেটাই হচ্ছে তথ্য সেবা। সহজ কথা যদি আমরা বলি আর কি, যে গ্রন্থাগারের ব্যবহারকারীদের নির্দিষ্ট প্রশ্ন, আগ্রহ, কাজ বা সমস্যার প্রেক্ষিতে তথ্য চিহ্নিত করার জন্য যে সেবা প্রদান করা হয় তাই তথ্য সেবা। এটা যিনি বলেছেন কে এ ক্যাসেল এবং উমা হায়ারম্যাথ।
তথ্য সেবার ডেফিনিশন এটা বলেছেন। আর তথ্য সেবার ধরন আছে, যে তথ্য সেবা আমরা কি কিভাবে পেতে পারি। একটা হলো চাহিদার ভিত্তিতে তথ্য প্রদান করা, আর একটা হচ্ছে পূর্বানুমানের ভিত্তিতে তথ্য সেবা প্রদান করা। অর্থাৎ একটা হচ্ছে প্রোভাইডিং ইনফরমেশন অন ডিমান্ড, অর্থাৎ আপনার চাহিদা থাকবে, আপনি প্রয়োজনটা অনুভব করবেন, আপনি পাবেন। একটা হচ্ছে গ্রন্থাগারিক নিজে থেকে আগে একটা অ্যান্টিসিপেশন করে যে তারা এই জিনিসটা লাগতে পারে, তার ভিত্তিতে দেয়া হচ্ছে। তো উপরোক্ত দুটো বিষয়ের বিবেচনার সাপেক্ষে গ্রন্থাগারের তথ্য সেবা কর্মসূচির আওতায় প্রধানত যে 4 ধরনের তথ্য সেবা প্রদান করা হয় তা নিয়ে একটু আলোচনা করছি। প্রথমেই আমরা বলেছি যে তথ্য সেবার ধরন দুই ভাবে, একটা হলো চাহিদার উপর, তথ্য চাহিদার উপর, একটা হচ্ছে পূর্বানুমান। তো সবগুলোর উপর ভিত্তি করে আমরা যেটা পাই এটা হচ্ছে চলতি তথ্য সেবা, যাকে আমরা বলি কারেন্ট ইনফরমেশন সার্ভিস। আর এটাকে বলতেছি প্রাত্যহিক ব্যবহার্য তথ্য সেবা, অর্থাৎ যেটা আমরা এভরিডে ইউজ ইনফরমেশন সার্ভিস, আমরা আমাদের প্রাত্যহিক জীবনে সব সময় যেটাকে লাগতেছে সেটাকে আমরা বলছি। তারপর হালনাগাদ তথ্য সেবা, অর্থাৎ ক্যাচিং আপ ইনফরমেশন সার্ভিস একটাকে আমরা বলে থাকি, এবং ব্যাপক ভিত্তিক তথ্য সেবা। আমরা একটু যদি আলোচনা করি তাহলে আমরা দেখি কি দাঁড়াচ্ছে, কোনটাতে কি মিন করতেছে। যে চলতি তথ্য সেবা বলতে আসলে কি বোঝাচ্ছে। কারেন্ট ইনফরমেশন সার্ভিস বলতে কোনো বিষয়ে সাম্প্রতিক সময়ে প্রকাশিত তথ্য বা প্রকাশনা সম্বন্ধে পাঠককে জানানোর জন্য যে তথ্য সেবা প্রদান করা হয় সেটি চলতি তথ্য সেবা নামে পরিচিত। এ ধরনের সেবার উদাহরণের মধ্যে যদি আমরা বলি তাহলে আছে স্বাস্থ্য, কৃষি, দুর্যোগ, চাকুরি ইত্যাদি সংক্রান্ত তথ্য, যেগুলো এসব ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে মানুষকে সাহায্য করে। তবে শিক্ষা এবং গবেষণামূলক কাজ এ ধরনের সেবার মূল লক্ষ্যবিন্দু হচ্ছে কোনো বিষয়ে সাম্প্রতিককালে প্রকাশিত গবেষণাপত্র, সাময়িকী, নিবন্ধ, বই ইত্যাদির খবর, যা ওই বিষয়ের গবেষক, শিক্ষার্থী বা তথ্য অনুসন্ধানকারীকে তার কর্ম সম্পাদনে সহায়তা করবে। তো এ ধরনের সেবার চলিত বা তথ্য কারেন্ট অ্যাওয়ারনেস সার্ভিসের আওতায় সাধারণত এটা প্রদান করা হয়ে থাকে। তারপরে আমরা খ নম্বরে বললাম যে প্রাত্যহিক ব্যবহার তথ্য সেবা। নামটাই বলে দিচ্ছে যে এটা কি। মানুষের প্রাত্যহিক কর্মকাণ্ড পরিচালনার জন্য নানা ধরনের তথ্যের প্রয়োজন হয়ে থাকে। সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট এসব তথ্য প্রদানকে কেন্দ্র করে যে সেবা পরিচালিত হয় সেটি প্রাত্যহিক ব্যবহার্য তথ্য সেবা নামে পরিচিত। শিক্ষাদান কিংবা গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে প্রকল্প বাস্তবায়ন অথবা বিশেষ সমস্যার সমাধান, যে কোনো ক্ষেত্রেই এমন সব তথ্য প্রয়োজন যা ওই বিশেষ কাজের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। সাধারণ নির্দেশ গ্রন্থ, বিশ্বকোষ বা পুস্তিকার মতো প্রকাশনায় এ ধরনের তথ্যগুলো সাধারণত আমরা পেয়ে থাকি। আর আমরা হালনাগাদ যেটা বললাম সেটা কি, ক্যাচিং আপ ইনফরমেশন সার্ভিস বলতে আমরা বোঝাচ্ছি যে এ ধরনের তথ্য সেবার মূল লক্ষ্য থাকে বিশেষ কোনো বিষয় বা ক্ষেত্রের পূর্ণাঙ্গ চিত্র সহজ এবং সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা, যাতে করে তথ্য অনুসন্ধানকারী এ বিষয় বা ক্ষেত্র সম্বন্ধে নিজের জানাকে পরিপূর্ণ বা হালনাগাদ করতে পারেন। এ ধরনের সেবার উদাহরণের মধ্যে আছে চাহিদা সম্পন্ন কোনো ব্যক্তি সম্বন্ধে জনপ্রিয় ধারা রচনা, তথ্য বা জ্ঞানের গুরুত্ব সম্বন্ধে সচেতন করে এমন বিষয়বস্তু এবং আর্থসামাজিক নানা কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে এমন তথ্যগুলি। আর সর্বশেষে বললাম যে ব্যাপক ভিত্তিক যে একটা তথ্য সেবা, সেটা আসলে কি, কোনো বিষয়ে সামগ্রিক অগ্রগতি সম্বন্ধে পরিপূর্ণভাবে জানা এবং সেই অগ্রগতিকে পরিমাপ করার জন্য এ ধরনের সেবা গুরুত্বপূর্ণ। এ ধরনের সেবার মধ্যে যদি আমরা চিন্তা করি তাহলে গ্রন্থপঞ্জি, সংকলন, বিষয়ভিত্তিক রিপোর্ট, সমালোচনামূলক পর্যালোচনা ইত্যাদি ব্যবহারকারীর চাহিদার পরিপ্রেক্ষিতে এ ধরনের সেবা প্রদান করা হয় তাদের প্রয়োজনের নিরিখে বিশেষভাবে বিন্যস্ত, যাকে আমরা কাস্টমাইজ করে থাকি। এ ধরনের সেবার ব্যাপক ভিত্তিক বা সামগ্রিক চিত্র প্রদানের একটা চেষ্টা থাকে। নতুন জ্ঞান সৃষ্টি এবং বিদ্যমান জ্ঞানের ফলপ্রসূ প্রয়োগের সাথে ধরনের সেবার বিশেষ একটা সম্পর্ক রয়েছে। তারপরে আমরা একটু দেখব হচ্ছে চলতি তথ্য জ্ঞাপন সেবা, অর্থাৎ কারেন্ট অ্যাওয়ারনেস সার্ভিস। একদম সংক্ষেপে আমি বলবো যে সাম্প্রতিক উন্নয়ন ও গ্রন্থাগারে সংগৃহীত নতুন প্রকাশনা সম্বন্ধে বিশেষজ্ঞদের সচেতন রাখার একটা পদ্ধতি হলো চলতি তথ্য জ্ঞাপন সেবা। কৃষাণ কুমার বলেছেন। আমি আবারও বলছি, চলতি তথ্য জ্ঞাপন সেবা, যাকে ইংরেজিতে বলা হয় কারেন্ট অ্যাওয়ারনেস সার্ভিস, আরো সংক্ষেপে CAS বলে। আপনারা আবার ক্যাশ বলতে যাবেন না, এটা বলতে হয় কারেন্ট অ্যাওয়ারনেস সার্ভিস বা CAS।
চলতি তথ্য জ্ঞাপন সেবা। সেটা কি? সাম্প্রতিক উন্নয়ন ও গ্রন্থাগারে সংগৃহীত নতুন প্রকাশনা সম্বন্ধে বিশেষজ্ঞদের সচেতন রাখার একটা পদ্ধতি হলো চলতি তথ্য জ্ঞাপন সেবা। এটা নিয়ে আরো অনেক কিছু বলা যায়, আমি আর সেদিকে যাচ্ছি না। আমি এখন চলতি তথ্য জ্ঞাপন সেবার ধাপগুলো নিয়ে একটু যদি বলি, তাহলে চলতি তথ্য জ্ঞাপন সেবা যখন আমরা প্রদান করব তখন আমাদেরকে কি কি ধাপগুলো অতিক্রম করতে হবে, সেই ধাপগুলো আমরা দেখতে নিচে 3টে ধাপের কথা বলছি। 1 বা ক নম্বরে হচ্ছে যে গ্রন্থাগার সংগ্রহে অন্তর্ভুক্ত হওয়ার পরই ডকুমেন্ট সমূহ পর্যালোচনা করা। অর্থাৎ আপনার গ্রন্থাগারে যখনই কোনো ডকুমেন্ট অ্যাকসেশন রেজিস্টার হবে, অন্তর্ভুক্ত হবে, তখনই সেগুলো সম্পর্কে আপনার একটা পর্যালোচনা করতে হবে। খ, গ্রন্থাগারের পাঠকদের প্রয়োজনের সঙ্গে সঙ্গতিপূর্ণ বিভিন্ন বিষয়ে তথ্য নির্বাচন এবং সামগ্রীর যাচাই করতে হবে। এবং আমরা ফাইনালি গতে বললাম যে পাঠকের কাছে এসব তথ্য বা তথ্য সামগ্রী সম্বন্ধে বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন প্রেরণ করা। অর্থাৎ সহজ কথায় যদি বলি যে আপনার গ্রন্থাগারে আপনি এই শিক্ষা বছরে বা অর্থ বছরে 200টা বই কিনছেন, সেই বইগুলো সম্পর্কে ডিপার্টমেন্ট ওয়াইজ বা যাদের যেটা দরকার বলে আপনার কাছে মনে হয় তার একটা তালিকা করে প্রত্যেকের কাছে একটা করে চিঠি পাঠিয়ে দেওয়া। সেটা মেইলে হতে পারে, বিভিন্ন ভাবেও সেটা হতে পারে। তো চলতি তথ্য জ্ঞাপন সেবার এই 3টা ধাপ অতিক্রম করতে হয়। এবার আমরা দেখব চলতি তথ্য জ্ঞাপন সেবার ধরনগুলো আসলে কি কি। প্রথমে আমরা বলছি নির্বাচিত তথ্য বিতরণ, অর্থাৎ সিলেক্টিভ ডিসেমিনেশন অফ ইনফরমেশন। তারপরে আমরা বলছি সাময়িকী রাউটিং, রাউটিং অফ পিরিয়ডিক্যালস যাকে বলা হয়। তারপরে লাইব্রেরি বুলেটিন এবং প্রদর্শন। তো আমি একটু সংক্ষেপে বলি এই 4টা জিনিস। নির্বাচিত তথ্য বিতরণ বোঝাই যাচ্ছে যে সিলেক্টিভ ডিসেমিনেশন অফ ইনফরমেশন। তো এই সেবার উদ্ভাবক হলেন এইচ পিটার লুন, অর্থাৎ যিনি এই সেবাটা দিয়েছেন তার নাম, যিনি উদ্ভাবন করেছেন তার নাম এইচ পিটার লুন। 1950-এর দশকের শেষ ভাগে তার হাতে নির্বাচিত তথ্য বিতরণ সেবার গোড়াপত্তন হয়। সে থেকে প্রায় 6 দশক ধরে একটি আধুনিক রেফারেন্স সেবা হিসেবে টিকে আছে এটি। লুন এসডিআই সংক্ষেপে কিন্তু বলছি, সিলেক্টিভ ডিসেমিনেশন অফ ইনফরমেশনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এসডিআই। এই সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে এটি হচ্ছে একটি সংগঠনের অভ্যন্তরে প্রদত্ত সেবা, সেই সেবা যেটির মূল কাজ হচ্ছে নতুন তথ্য আইটেমকে যে কোনো উৎস থেকে সংগ্রহ করে সংগঠনের অভ্যন্তরে সেসব পাঠকের কাছে বা গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া যাদের বর্তমান বা চলতি কর্মকাণ্ড অথবা আগ্রহের পরিপ্রেক্ষিতে ওই তথ্য আইটেমের ব্যাপক উপযোগিতা আছে। লুন এ সেবার কথা যেভাবে চিন্তা করেছিলেন সেটি হচ্ছে যে কোনো ডকুমেন্ট একটি এসডিআই সিস্টেমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেটির সারসংক্ষেপ প্রস্তুত করা হবে এবং সেটির জন্য একটি সাংকেতিক ডকুমেন্ট প্যাটার্ন তৈরি করা হবে। এই প্যাটার্নটি তৈরি হবে ওই ডকুমেন্ট থেকে নেওয়া 40টির মতো কিওয়ার্ডের উপর ভিত্তি করে। এরপর প্রতিটি ডকুমেন্টকে কোনো একজন পাঠকের পাঠ আগ্রহ যেটি উপস্থাপিত হবে ব্যবহারকারীর প্রোফাইলের মাধ্যমে সঙ্গে মিলিয়ে দেখা হবে। ওই ব্যবহারকারী প্রোফাইলের মধ্যেও থাকবে তার পাঠ আগ্রহের প্রতিনিধিত্বকারী কিছু কিওয়ার্ড। এসডিআই এর কিওয়ার্ড নেওয়া যেতে পারে লেখকের নাম, ডকুমেন্ট বা শিরোনাম, সাময়িকীর নাম ইত্যাদি যে কোনো ফিল্ড থেকেই। যদি দেখা যায় ওই ডকুমেন্ট প্যাটার্ন এবং ব্যবহারকারীর প্রোফাইল এর কিওয়ার্ড গুলোর মধ্যে পূর্ব নির্ধারিত একটি সীমারেখার বেশি মিল পাওয়া যাচ্ছে, তাহলে ব্যবহারকারীর কাছে একটি নোটিফিকেশন বাড়ানো হবে। এই নোটিফিকেশনের ভিত্তিতেই তিনি তার ফিডব্যাকটা প্রদান করবেন। এছাড়া ব্যবহারকারীর কাছ থেকে আসা পাঠক চাহিদা বা আগ্রহের উপর ভিত্তি করে তার প্রোফাইলকে নিয়মিতভাবে হালনাগাদ করা হবে। এটা সংক্ষেপে বললাম। আর একটু বলি যে সাময়িকী রাউটিং, অর্থাৎ রাউটিং অফ পিরিয়ডিক্যালস, যেগুলি একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রকাশিত হয় সেটাকে আমরা সাময়িকী বলি। তথ্য বিতরণের জন্য এটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে কিন্তু সাময়িকী রাউটিং। বিশেষ গ্রন্থাগারে এ সেবার প্রচলন খুব বেশি। সাময়িকী রাউটিং সেবার কথা বলছি যে সাময়িকী সাম্প্রতিক কপি আগ্রহী পাঠক এবং গবেষকদের মধ্যে অল্প সময়ের জন্য ধার দেওয়াকে রাউটিং বলা হয়। খুব বেশি না, সামান্য কিছু সময়ের জন্য। রাউটিং এর 2টা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতিতে যে তালিকা প্রথম ব্যক্তি অর্থাৎ যিনি সবার আগে আগ্রহ প্রকাশ করবেন তার কাছে সাময়িকীটি পাঠানো হবে, তিনি পাঠ শেষ করে তালিকায় দ্বিতীয় ব্যক্তির কাছে সেটি হস্তান্তর করবেন। এভাবে রাউটিং চলতে থাকবে।
এবং তালিকার সর্বশেষ ব্যক্তি সাময়িকীটি গ্রন্থাগারে ফেরত দেবেন। আর দ্বিতীয় পদ্ধতি, তালিকার প্রথম ব্যক্তি পাঠ শেষ করে সাময়িকীটি গ্রন্থাগারে ফেরত দেবেন, এরপর দ্বিতীয় ব্যক্তি সেটি দেওয়া হয়, তিনিও পাঠ শেষ করে সেটি ফেরত দেবেন, তারপর তৃতীয় ব্যক্তির কাছে। এভাবেই রাউটিং চলতে থাকবে। অর্থাৎ এখানে দুই ভাবে বলে, একটা হলো পাঠক থেকে পাঠকের কাছে, আর একটা পাঠক থেকে লাইব্রেরি দেন আরেকজনের কাছে। এটাকে আমরা সাময়িকী রাউটিং বলছি। তারপরে হলো লাইব্রেরি বুলেটিন, অর্থাৎ লাইব্রেরি বুলেটিনের মাধ্যমে চলতি তথ্য জ্ঞাপন সেবা দেওয়া যেতে পারে। এটি হতে পারে সাম্প্রতিক তথ্য সম্বলিত একটি নিউজ বুলেটিন, গ্রন্থাগারে নতুন সংগৃহীত সামগ্রীর একটি তালিকা, সাময়িকী, ইন্ডেক্সিং বা সংক্ষিপ্ত সার সাময়িকীর সূচিপত্র, সাম্প্রতিক তথ্য বা গ্রন্থপঞ্জীগত জরিপের তথ্য ইত্যাদি যে কোনো কিছু। এছাড়া গ্রন্থাগার বা তথ্য কেন্দ্রের সাম্প্রতিক কর্মকাণ্ড লাইব্রেরি বুলেটিন বিষয় হতে পারে। গ্রন্থাগার যে সংগ্রহে অন্তর্ভুক্ত তার চলমান গবেষণা বা বিশেষ কোনো উদ্যোগ লাইব্রেরি বুলেটিনে স্থান পেতে পারে। লাইব্রেরি বুলেটিনের সবচেয়ে প্রচলিত রূপটি হচ্ছে গ্রন্থাগারের নতুন সংগৃহীত সামগ্রীর তালিকা। সাময়িকী সমূহের সাম্প্রতিক যে সংখ্যাটা বের হবে সেটা সূচিপত্রের বুলেটিনে জনপ্রিয়তার একটি বিষয়। গ্রুপ ইমেইলের সাহায্যে লাইব্রেরি বুলেটিনে সহজেই বিপুল সংখ্যক মানুষের কাছে এটি পাঠানো যেতে পারে। ইয়াহু বলেন বা জিমেইল বলেন, জনপ্রিয় যে ওয়েব মেইলগুলো ব্যবহার তৈরি করা যায় গ্রুপ মেইল। গ্রুপে যারা সদস্য হতে আগ্রহী তাদের প্রত্যেকের কাছ থেকে মেইল পাঠিয়ে গ্রুপে যোগদানের আমন্ত্রণ জানানো হবে, তারপর সবার কাছে এগুলো পৌঁছে দেওয়া হবে। এভাবে আমরা লাইব্রেরি বুলেটিনের সেবাটা প্রদান করতে পারি। তারপরে প্রদর্শন বা ডিসপ্লে, এটা খুবই ইন্টারেস্টিং যে এটাকে চলতি তথ্য জ্ঞাপন সেবার একটা গুরুত্বপূর্ণ প্রদর্শন হচ্ছে ধরন হচ্ছে প্রদর্শন বা ডিসপ্লে। বেশিরভাগ গ্রন্থাগারই নতুন নতুন আসা সামগ্রী বা বিশেষ দৃষ্টিকোণ থেকে নির্বাচিত সামগ্রী সমূহ পাঠকের অবহিত করানোর জন্য প্রদর্শন করে। এর মাধ্যমে পাঠক নতুন আসা সামগ্রী সম্বন্ধে অবগত থাকতে পারেন, অথবা বিশেষ কোনো সংগ্রহ সম্বন্ধে পাঠকদের জানানোর জন্য কিংবা এসব সামগ্রী পাঠে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য প্রদর্শনীর আয়োজন করে হয়ে থাকে। অধুনা প্রদর্শনের জন্য গ্রন্থাগারের ওয়েবসাইটও ব্যবহৃত হয়। ওয়েবসাইটের মাধ্যমে গ্রন্থাগার সামগ্রী প্রদর্শনের সুবিধা হচ্ছে। এর ফলে দূর দূরান্ত ব্যক্তিরাও এসব সামগ্রী সম্বন্ধে অবহিত হতে পারেন। যেটা আমরা দেখতে পারি যে নতুন দোকানে কোনো নতুন জিনিস আসলে কিন্তু সেটা ডিসপ্লেতে রাখা হয়। ঠিক তাই লাইব্রেরিতে যখন কোনো বইটই আসবে নতুন, তো সেগুলো আমরা যে লাইব্রেরিতে ডিসপ্লে বোর্ড থাকবে সেখানে রাখবো, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েবসাইটে যদি তাদের কভার পেজগুলো দেওয়া হয় এবং সে যদি মানুষ দূরবর্তী কোনো অঞ্চল থেকে তাদের লাইব্রেরি ওয়েবসাইটগুলো ভিজিট করে তাহলে তারা সেখানে দেখতে পাবে। এবার আমাদের সর্বশেষ আজকের আলোচনা সেটা হচ্ছে যে রেফারেন্স সেবা এবং তথ্য সেবার মধ্যে কিছু পার্থক্য, অর্থাৎ রেফারেন্স সেবা বনাম তথ্য সেবা। তো রেফারেন্স সেবা এবং তথ্য সেবা আমরা যদি খুব সংক্ষেপে বলি তাহলে আমরা একটাকে বলতেছি রেফারেন্স সেবার প্রথাগত দৃষ্টিভঙ্গি, আর তথ্য সেবাকে বলতেছি আধুনিক এবং অপ্রথাগত দৃষ্টিভঙ্গি। অর্থাৎ সাধারণভাবে রেফারেন্স সেবা বলতে প্রথাগত দৃষ্টিভঙ্গিকে বোঝায়, কিন্তু তথ্য সেবা বা আধুনিক ও অপ্রথাগত দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে। আর এদিকে আমরা বলছি যে ডকুমেন্ট প্রদান ও তথ্য উৎস রেফারেন্স সেবা, আর তথ্য সেবা শুধুমাত্র তথ্য প্রদান করে। তথ্য সেবার মূল যে জোরটা দেওয়া হয় তা তথ্য প্রদানের উপর, আর রেফারেন্স সেবায় জোর দেওয়া হয় ডকুমেন্ট প্রদান বা তথ্য উৎস নির্দেশের উপর। 3 নম্বরে আমরা বলেছি যে তথ্য সামগ্রী দেয়া বা খোঁজ দেয়া, এটা রেফারেন্স সেবার একটা কাজ। আর তথ্য সেবায় যেটা করা হয় সুনির্দিষ্ট তথ্যটা শুধু প্রদান করা হয়, অর্থাৎ তথ্য সেবার সুনির্দিষ্ট তথ্য প্রদানের চেষ্টা করা হয়, কিন্তু রেফারেন্স সেবায় তাৎক্ষণিক তথ্য প্রদানের চেয়ে ব্যবহারকারীকে তথ্য সামগ্রী দেয়া হয় এবং সেটির খোঁজ দেওয়া হয় এবং আশা করা হয় যে তিনি নিজেই সামগ্রীটা খুঁজে নেবেন। আর 4 নম্বরে আমরা বলছি তথ্য চাইলে আমরা সেবাটা প্রদান করি রেফারেন্স সেবার ক্ষেত্রে, আর তথ্য সেবার ক্ষেত্রে কি করা হয়, অনুমান করে যে সেবাটা প্রদান করা হয়, অ্যান্টিসিপেটিং ইনফরমেশন সার্ভিস আমরা যেটাকে বলি। অর্থাৎ তথ্য সেবা ব্যবহারকারীর চাহিদা, তথ্য চাহিদা আগে অনুমান করেই সেবাদানের উপর জোর দেওয়া হয়, আর রেফারেন্স সেবায় ব্যবহারকারীর তথ্য চাইলেও তারপর সেবা প্রদান করার উপর জোর দেওয়া হয়। আর 5 নম্বরে আমরা বলেছি তথ্য চাহিদার জন্য অপেক্ষা রেফারেন্স সেবা, আর তথ্য সেবায় বলেছি অপেক্ষা না করেই কাজটা করে ফেলা। অর্থাৎ রেফারেন্স সেবায় গ্রন্থাগার কর্মী ব্যবহারকারী গ্রন্থাগারে এসে তথ্য বা তথ্য সামগ্রীর জন্য তার চাহিদা জানানোর জন্য অপেক্ষা করেন, আর তথ্য সেবায় গ্রন্থাগার কর্মী ব্যবহারকারীর জন্য অপেক্ষা না করেই কাজটা করে যান। প্রথাগত নিয়মের বাইরে গিয়ে হলেও তিনি পাঠককে তথ্য প্রদানে সন্তুষ্ট থাকেন। এবং 6 নম্বরে আমরা বলেছি যে পাঠককে নির্দেশনা প্রদান করে রেফারেন্স সেবা, আর তথ্য সেবায় পাঠককে নির্দেশনা প্রদান করা হয় না। অর্থাৎ গ্রন্থাগার সম্পদ ব্যবহারে পাঠককে
নির্দেশনা প্রদান রেফারেন্স সেবার অন্যতম লক্ষ্য, কিন্তু পাঠক বা ব্যবহারকারীকে গ্রন্থাগার সম্পদ ব্যবহারের নির্দেশনা প্রদান তথ্য সেবার অন্যতম উদ্দেশ্য নয়। উল্লেখ্য যে কৃষাণ কুমার এসব পার্থক্যের উল্লেখ করার পরও 3 দশকেরও বেশি সময় কেটে গেছে, অর্থাৎ এই পার্থক্যগুলো কৃষাণ কুমার দিয়েছেন, 3 দশকেরও বেশি সময় চলে গেছে। গ্রন্থাগারের রেফারেন্স সেবা এবং তথ্য সেবার পার্থক্য এখনো অনেক কমে গিয়েছে। আধুনিক রেফারেন্স সেবায় এমন কর্মকাণ্ড অন্তর্ভুক্ত হয়েছে যা একেবারে তথ্য সেবায় রূপ নিয়েছে। তো আমাদের আজকের আলোচ্য সূচি হচ্ছে এতটুকুই। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা এখন কোশ্চেন আনসার সেশন করব।